জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থানই বা কোথায়? সেই হিসেবটা বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি আখলাকুস সাফা। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি। বলছে প্রশাসনের কেবলা একটি দলের পার্টি অফিসের দিকে। নির্বাচন হবে কি হবে না এ নিয়েও শঙ্কা তাদের। জামায়াত ও এনসিপির মধ্যে যে ৩০টি আসনের প্রাথমিক কথা ছিল তা এখন 10-এর নিচে নেমে আসার গুঞ্জন। একই অস্থিরতা ইসলামী আন্দোলনের সাথে সমঝোতা নিয়েও। এর মধ্যে যুক্ত হয়েছে ঋণ খেলাপিদের মনোনয়ন বৈধতা পাওয়ার খবর। ভোটের মাঠের রাজনীতি আর জোটের অন্দরমহলের এসব অমীমাংসিত সমীকরণ নিয়ে আলোচনা করতে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আমাদের সঙ্গে যুক্ত আছেন কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন, ঢাকা 16 আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী। আমাদের সঙ্গে যুক্ত আছেন নজরুল ইসলাম মোল্লা, বিএনপি মনোনীত এমপি প্রার্থী বরগুনা 1 আসন থেকে, এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। শুরুতেই যেতে চাই সরওয়ার তুষারের কাছে। তুষার, যেটি আসলে জানতে চাই, আপনাদের দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ তিনি বললেন যে প্রশাসনের কেবলা একটি দলের পার্টি অফিসের দিকে। ইসির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন। এই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার কারণ কি, আর নির্বাচন হবে কি হবে না এই শঙ্কার কারণটা কি? জি, আপনাকে ধন্যবাদ। ইসির নিরপেক্ষতা নিয়ে যে প্রবলেম, এটা কিন্তু আমরা লম্বা সময় ধরে বলে এসেছি। আজকে নতুন কোনো বক্তব্য না এটা আমাদের। এবং আমরা যেহেতু যারা মাঠ পর্যায়ে কাজ করছি, আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে প্রশাসন কিভাবে এক দলের কথা উঠে বসে, এবং কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন প্রশাসনিক অফিস, জেলা অফিস, ইউএনও অফিস কিংবা আপনার ইউনিয়ন পরিষদ, এগুলোকে একটা বিশেষ দলের পার্টি অফিস মনে হয়। এবং সেখানে তাদের কথায় নিরীহ মানুষকে অনেক সময় মামলা দেওয়া হচ্ছে, তাদের কথা অনেক সময় ক্রিমিনালকে ছেড়ে দেওয়া হচ্ছে। চাঁদাবাজি মামলা থাকলে, চাঁদাবাজির মামলা নিয়ে যদি আপনি যান প্রশাসনের কাছে, পুলিশ প্রশাসনের কাছে, তারা যদি কোনো বিশেষ দলের কোনো পদধারী কারোর নাম দেখে, সেক্ষেত্রে ওই নামটা কাটার জন্য চাপ দেয়। এবং ইলেকশনের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে একটা বিশেষ দলের নেতাকর্মীরা প্রতিদিন আচরণবিধি লঙ্ঘন করছে, বিশেষত ভোটারদেরকে তারা ভয় দেখাচ্ছে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এরকম বলা হচ্ছে, যেটা কমপ্লিটলি একটা মিথ্যা কথা তারা ছড়াচ্ছে, যে ভোট কেন্দ্রে আপনি যেখানে ভোট দেবেন সেখানে আসলে সিসিটিভি ক্যামেরা থাকবে, আপনি কোন মার্কায় ভোট দিচ্ছেন এটা কিন্তু দেখা যাবে। সুতরাং আপনি যদি অমুক মার্কায় ভোট না দেন তাহলে ইলেকশনের পরে আপনাকে দেখে নেওয়া হবে, এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে। এর পাশাপাশি আমাদের নেতাকর্মীদেরকে, এর চেয়ে দুর্ভাগ্যজনক বিষয় কী হতে পারে যে আমাদের নেতাকর্মীদেরকে বাসায় গিয়ে রাজনীতি ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছেন। এই সব কিছুই করা হচ্ছে একটা দলের পক্ষ থেকে। এই অভিযোগগুলো আমরা বারবার করেছি, কিন্তু সেগুলোর কোনো সুরাহা কিন্তু হয় নাই। বরং আমাদেরকে একটু কম্প্রোমাইজ, একটু মেনে চলার পরামর্শ দেওয়া হয়। এই সমস্ত কারণে আমাদের কাছে মনে হচ্ছে, এবং আরও সার্বিক গত কয়েকদিনের যে ডেভেলপমেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে আপনার পুরো রাষ্ট্রযন্ত্র একটা দলের কাছে সারেন্ডার করেছে এরকম মনে হওয়ার অনেকগুলো আলামত দেখে আমাদের সেরকম মনে হচ্ছে। একটা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান, তিনি একটা দলের কার্যালয়ে গিয়ে মিটিং করেছেন, এরকম গুঞ্জন শোনা যাচ্ছে। তো এই সমস্ত কিছু মিলে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা কি আবারও একটা সেট আপ নির্বাচন হবে, যেটা 1/11 সময় আমরা দেখেছি যে একটা 1/11 পরবর্তীতে যে আওয়ামী লীগ যে নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতা এসছেন, সেই নির্বাচন কিন্তু ব্যাপকভাবে এখন এটা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে যে এটা একটা ইঞ্জিনিয়ার্ড ইলেকশন ছিল। তো এত রক্তপাত, এত ত্যাগের পরে যদি আবার একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়, তাহলে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবে তারাই কিন্তু সবচেয়ে বেশি বিপদে থাকবে। ফলে আমরা বারবার বলেছি যে নিজেরা জেতার বাইরেও রাজনৈতিক দলগুলোকে এবার সুষ্ঠু নির্বাচনের এবং জনগণ যেন ভোট দিতে পারেন তেমন একটা পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকা রাখা উচিত। কিন্তু আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। আমরা বরং দেখতে পাচ্ছি যে কিভাবে ভোট কেন্দ্র দখল করা হবে, কিভাবে ভোটারদেরকে ভয় দেখিয়ে ভোটদানে আসতে বাধা দেওয়া হবে, কিভাবে ব্যালট বাক্স ছিনতাই করা হবে, এই ধরনের
নানা ধরনের হুমকি দামকি এবং তর্জন গর্জন আমরা দেখতে পাচ্ছি। ফলে সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে যেটা হলো ঝড়ের আগে যে ধরনের একটা গুমট পরিস্থিতি থাকে সেরকম একটা পরিস্থিতি আমাদের কাছে পরিলক্ষিত হচ্ছে। এটা বিশেষভাবে উদ্বেগের, সেই কারণে আমাদের আজকের এই বক্তব্য। গুমট পরিস্থিতির কথা বলছেন আপনি, বেশ বড় দুটি অভিযোগের কথা বলেছেন। এর আসলে আমি আরেকটু ব্যাখ্যা চাবো এবং কোথায় কোন জায়গায় কোন আসনে এটা হয়েছে সেটিও জানতে চাবো। সেটি হচ্ছে, আপনি বলছেন যে বাসায় বাসায় যে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছে, অথবা কাকে ভোট দিয়েছেন সেটি দেখা যাবে, এইভাবে ভোটারদেরকে ইয়ে করা হচ্ছে, এগুলো কোথায় হয়েছে? এটা আমার আসলে আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি নরসিংদীতে যে একটা দলের কর্মীরা আপনার ভোটারদেরকে, সাধারণ ভোটারদেরকে, এটা কিন্তু বিশেষভাবে অ্যালার্মিং। তার কারণ হচ্ছে যে আপনি যদি ভোটারদেরকে ভয় দেখান তাহলে তো ভোটার টার্ন আউট উইল বি ভেরি লো। তো সেখানে বলা হচ্ছে যে যদি অমুক মার্কায় ভোট না দেন তাহলে দেখে নেওয়া হবে। এবং আমরা যখন উঠান বৈঠক করি সেই উঠান বৈঠকে আসতে বাধা দেওয়া হচ্ছে। এবং আমাদের যারা মানে পদধারী নেতা, আমার নিজের ওই আসনে সেই পদধারী নেতাদেরকে বাসায় গিয়ে রাজনীতি ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে। এগুলো ঘটেছে নরসিংদী 2 পলাশে। এটা আমি আরও আগেও বিভিন্ন জায়গায় অভিযোগটা উত্থাপন করেছি, কিন্তু তেমন কোনো সুরাহা পাই নাই। এখন এই যে ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে, আবার ভোটাররা গিয়ে যে আপনার কমপ্লেন করবে সেই বাস্তবতাও কিন্তু নাই। কারণ তাদের যারা কমপ্লেন করছে, আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি যে আমরা একটা মিষ্টির দোকানে বসে আমাদের নেতাকর্মীরা আপনার একটা মিটিং করছিল আর কি, আমাদের নিজস্ব সাংগঠনিক মিটিং। ওই অপরাধে ওই মিষ্টির দোকানের একজনকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, মানে অ্যারেস্ট করা হয়েছিল। পরবর্তীতে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো এই ঘটনাগুলো ঘটছে এবং এই ঘটনাগুলো নিয়ে অভিযোগ অনেক সময় ভুক্তভোগীরা করতে চান না, কারণ তাহলে তারা আরও বড় ক্ষতির সম্মুখীন হওয়ার চিন্তা করেন। এই কারণে আমরা বলেছিলাম যে যারা চিহ্নিত সন্ত্রাসী, যাদের নামে মামলা আছে, যাদের ব্যাপারে এরকম রিপোর্ট আছে যে তাদের কাছে অস্ত্র আছে, তাদেরকে আইনের আওতায় আনা উচিত। এটা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন। আসিফ মাহমুদ আরও একটি কথা বলেছেন যে পরিস্থিতি যদি এমনই থাকে, যদি সুষ্ঠু না হয়, তাহলে আবারও রাজপথে নামার কথা বলেছেন। এটা কেন? ডেফিনেটলি যদি আপনি এত রক্তের পর একটা সুষ্ঠু নির্বাচন করতে না পারেন বা করতে না দেওয়া হয়, তাহলে বাংলাদেশের মানুষকে চুপ করে বসে থাকবে? আপনি ভোটাধিকার, এইটাই হচ্ছে আমাদের আন্দোলনের একটা প্রধান। শুধুমাত্র এই গণঅভ্যুত্থান না, গণঅভ্যুত্থানের আগেও আওয়ামী লীগ আমলে 18 সালের পর থেকেই নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের দাবিতে একটা আন্দোলন, বিরোধী দলগুলোর একটা আন্দোলন আমরা লম্বা সময় ধরে করে এসেছি। এখন এত কিছুর পরে, এত রক্ত দেওয়ার পরেও যদি সেই সুষ্ঠু নির্বাচনের পরিবেশটা তৈরি না হয়, যদি দেখা যায় যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে এবং যদি ওই বিভিন্ন ভোট কেন্দ্রে নানা ধরনের সহিংস পরিস্থিতি তৈরি করা হয়, তখন তো জনগণ এটার বিরুদ্ধে প্রতিরোধ করতে চাইবে বা প্রতিবাদ করতে চাইবে। আচ্ছা, সেটা ঠিক আছে। এখন এরকম যদি হয়, সেক্ষেত্রে যদি কেউ বলে তখন যে পরাজয় নিশ্চিত জেনে আপনারা নির্বাচন বানচালের চেষ্টা করছেন, তখন কি বলবেন? না, আপনি আগে কিভাবে বুঝবেন যে আমাদের পরাজয় নিশ্চিত? আমরা একটা জোট করেছি এবং সেই জোটের খুব ভালো সম্ভাবনা, জনগণের মধ্যে ইতিবাচক একটা মনোভাব আমরা এই জোটকে নিয়ে দেখতে পাচ্ছি। এবং এই জোটের বিভিন্ন জরিপে বেশ ভালো একটা অবস্থান উঠে এসেছে। মাঠ পর্যায়ে আমরা মানুষের মনোভাব দেখতে পাচ্ছি। মানুষ শুধু আমাদের কাছে বলছে যে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে দেন, আমরা যেন ভোট দিতে পারি, এরকম একটা ব্যবস্থা আপনারা করে দেন। তো আমাদের পরাজয় নিশ্চিত, এটা এখনো নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয় নাই, এই কথা বলাটা তো অত্যুক্তি হবে। জি, আপনি জোটের কথা বলছিলেন, সেই জায়গা থেকে একটা প্রশ্ন, সেটি হচ্ছে আপনারা এখন যে জোটে আছেন জামায়াত ইসলামের সঙ্গে জোট, এবং ঠিক তার আগে আপনারা আরেকটি জোটও করেছিলেন। আপনি যে অভিযোগগুলোর কথা বললেন, মাঠ পর্যায়ের যে বাস্তবতার কথা বললেন, জামায়াতের সঙ্গে জোট করার পরে এগুলো হচ্ছে নাকি আগে থেকেই এগুলো হচ্ছে? মানে জোট করার আগে পরের কোনো পার্থক্য আছে কিনা? মানে আমরা যেগুলো ফেস করছি, যে অভিযোগগুলো আমি এতক্ষণ করে এসেছি, এগুলো কিন্তু আগেও ছিল। বিশেষত আমি আমার আসনের অভিজ্ঞতাটা খুবই খারাপ। এর বাইরেও আমি যেহেতু দলের কেন্দ্রীয় নেতা হিসেবে বিভিন্ন আসনের অভিযোগগুলো আমার কাছে আসে, সেখানেও আমাদের নেতাকর্মীরা একই অভিযোগ এই টানা 1 বছর ধরেই করে আসছিলেন। এখন এটা আরও নির্বাচন যত ঘনিয়ে আসছে তত বাড়ছে। বারবার বলা হচ্ছে যে নির্বাচন পর্যন্তই নাকি আমাদের সময়, এরপর নাকি আমাদেরকে দেখে নেওয়া হবে, ঘরে আমরা থাকতে পারবো না, এই কথাগুলো বারবার বলা হচ্ছে। কারা বলছে? কোন দলের নেতাকর্মীরা বলছে, একটু বলবেন? আমার অভিজ্ঞতা হচ্ছে এগুলো আমরা বিএনপির তরফ থেকে এই হুমকিগুলো পাচ্ছি প্রতিনিয়ত। বিএনপির তরফ থেকে এই হুমকিগুলো পাচ্ছেন। আমাদের সঙ্গে বিএনপির বরগুনা 1 আসনের প্রার্থী নজরুল ইসলাম মোল্লা আছেন। আপনি শুনেছেন নিশ্চয়ই সরওয়ার তুষারের বক্তব্য। এবার আপনার কাছে এর উত্তরটা জানতে চাই। আমার প্রশ্ন আছে, তবে তার আগে সরওয়ার তুষার যে প্রশ্নগুলো উত্থাপন করলেন সেগুলোর উত্তর। আমাদের সাথে আসলে
বিএনপির যে জোট ছিল সেই জোটের ব্যাপারে সেখানে আসলে এটা ছিল একটা কৌশলগত জোট। নজরুল ইসলাম মোল্লা, তাহলে আপনি বোধহয় প্রশ্নটা অথবা সারোয়ার তুষারের বক্তব্যটা শোনেননি। আমরা এই প্রসঙ্গে পরে আসবো। আমি আপনাকে তাহলে একটু প্রশ্নটা করি। সেটা হচ্ছে সারোয়ার তুষার এনসিপির পক্ষ থেকে তারা যেটি বলছেন সেটি হচ্ছে প্রশাসনের কেবলা একটি নির্দিষ্ট দলের পার্টি অফিসের দিকে, এবং সারোয়ার তুষার সেটি বলেছেনও যে এটি বিএনপিকেই তারা নির্দেশ করছেন। এবং একই সঙ্গে তিনি বলছেন যে মাঠ পর্যায়ে অর্থাৎ ভোটের মাঠে বিএনপি নেতাকর্মীরা এনসিপি নেতাকর্মী অথবা জামায়াত জোটের যারা আছে তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে, তাদেরকে নির্বাচনের যে প্রচারণা অথবা যেটাই বলেন উঠান বৈঠক সেসব জায়গায়ও তাদেরকে বাধা দিচ্ছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভোটারদেরকে তারা বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে, এবং সেগুলোতে প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না। এই ব্যাখ্যা দিয়ে তারা বলছেন যে প্রশাসনের কেবলা বিএনপির পার্টি অফিসের দিকে। আপনি এটার উত্তরটা দিবেন। না, আসলে এটার সাথে আমার সম্পূর্ণভাবে আমি দ্বিমত পোষণ করছি। যেহেতু তারা বুঝেছিল যে রাষ্ট্র এভাবেই চালন যায়, জনগণের ম্যান্ডেট ছাড়া, ভোট ছাড়া এটা চালানো যাবে। কিন্তু এখন ভোটের যখন প্রশ্ন আসছে, যখন নির্বাচনের দিক দেশ যাচ্ছে, তখন মানুষ তো একটা নির্দিষ্ট দলের প্রতি তারা দীর্ঘদিন শাসন করেছে, তাদের কর্মকাণ্ড দেখেছে, সেদিক থেকেই মনে করেছে যে বিএনপি এখানে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে। আর প্রশাসন বিএনপি বা আমাদের একদিন চেয়ারম্যান দেশে আসার পর কেবলা হয়েছে, এটা হলো তাদের গ্রহণযোগ্যতা নাই, গণভিত্তি নাই। আন্দোলন করা আর ভোটের রাজনীতি করা এক নয়। এইসব ছেলেদের বুঝতে হবে যে বিএনপি 78-79 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে, এটা দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় ছিল, সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল। অতএব তাদের জনগণের প্রতি তাদের একটা অধিকার রয়েছে, তাদের বিশাল কর্মী বাহিনী রয়েছে, তৃণমূল পর্যায়ে সংগঠন রয়েছে। আর এইসব ছেলেরা একটা আন্দোলনের মধ্য থেকে তাদের আবির্ভাব হয়েছে। এখন যখন ভোটের প্রশ্ন এসেছে, তারা এলাকায় হয়েছে অপরিচিত, তারা হয়েছে তৃতীয় চতুর্থ শ্রেণীর তাদের মাঠ পর্যায়ে এরকম কোনো পরিচিতি নাই, কমিটি নাই, কোনো ভিত্তি নাই। যার কারণে নির্বাচনে আগাম বিএনপির জয়কে বিতর্কিত করার জন্য এই সমস্ত ইস্যু তারা আগের থেকেই উত্থাপন করছে, এবং এই জন্যই জামাতের মতো একটা দলের সাথে তারা জোট করেছে। এটা আমার নিজের ব্যক্তিগত অভিমত। জামাতের সাথে যদি তারা জোট না করতো, অর্থাৎ তাদের আগের যে জোটের কথা বলেছিল, যদি সেরকম হতো তখনও কি এইভাবেই বলতেন? না, জামাতের না, আমার কথা হলো তারা পরাজয় নিশ্চিত জেনে প্রশাসন এবং মানুষকে বিভ্রান্তির একটা মধ্যে ফেলে দেওয়ার জন্য তারা এই সমস্ত বক্তব্য দিচ্ছে। তা ভোটে আসুক, আগে ভোটে, এখনো 12ই ফেব্রুয়ারি ভোট, তারা ভোটে অবতীর্ণ হোক। আমরা যে কোনো মূল্যে এই ভোটটাকে ফেয়ার করব। আমরা মাঠ পর্যায়ে, আমি এখানে ক্যান্ডিডেট ছাড়াও আমি জেলা বিএনপি সভাপতি, আমি স্পষ্ট প্রশাসনকে বলেছি এই নির্বাচনকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করা যাবে না। এই নির্বাচন দেশে এবং বিদেশে অনেক রক্তের বিনিময়ে, অনেক প্রাণের বিনিময়ে এই ভোটের অধিকার অর্জিত হয়েছে। এটাকে কোনো লেভেলে কোনোভাবে আমরা এটি বিতর্কিত করতে দেব না। আপনি এটা প্রশাসনকে বলেছেন? আপনি কি প্রশাসনকে এটা বলার আসলে এখনো পর্যন্ত কেউ? এটা তো ইসি বলবে। না, এটা আমাদের আইন শৃঙ্খলা মিটিং এ আমি সেখানে প্রার্থীরা সবাই আমরা ছিলাম। আচ্ছা, বুঝতে পেরেছি। আমাদের আলোচনা হয়েছে, আমরা এখানে যারা প্রার্থী আছি আমরা সবাই অঙ্গীকার করেছি যে আমরা কোনোভাবে কোনো অন্যায়ের আশ্রয় নেব না। আচ্ছা, আপনার আসন যেটি বরগুনা 1, সেই জায়গায় বিপরীত শিবিরে যারা আছেন তারা কি ঠিকঠাক নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারছেন? আপনি কি হলফ করে বলতে পারবেন? শিওর 100 বার। এবং আপনারা দেখছেন আমরা 3 জন এখানে প্রার্থী আছি, 3 জন একত্র হয়ে ক্যাম্পিং করি। আমি গতকালকে জামাতের ক্যান্ডিডেট আমার সাথে ছিল, একই এলাকায় আমার ক্যাম্পিং করেছি। আমরা বরগুনাতে 3 জন প্রার্থী একই সাথে বসি, একই সাথে কথা বলি, 3 জনে আমরা সেলফি তুলি একত্রে। আমাদের এখানে পরিবেশটা আমরা ভিন্ন করে দিচ্ছি।
তাহলে আপনার সেখানে যারা বিপরীত শিবিরে আছেন তারা কি এই অভিযোগ কি কখনো আপনাকে বলেছেন কিনা যে সবকিছু আপনার দিকেই যাচ্ছে, আপনার দিকে একটু ভার হয়ে যাচ্ছে? না, আমার দিকে ভার হয়ে যাচ্ছে এটা বিষয়টা ওনারা হয়তো ভাবতে পারে। আর ভার হওয়ার একটা কারণ আছে, যেহেতু আমাদের গেল মাসের 25 তারিখ আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান বাংলাদেশে পদার্পণ করার পরে সারা ঢাকা শহরে যে মানুষের ঢল নেমেছে, কোটি কোটি মানুষ তাকে সম্বর্ধনা দিয়েছে। সর্বশেষ আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী 18 কোটি মানুষের দলমত নির্বিশেষে সকলের মাতা, তার মৃত্যুজনিত কারণে ঢাকাতে যে তার হয়েছে, জানাজা হয়েছে, সেই জানাজা এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, এই দুইটাই বাংলাদেশের চিত্রটা সম্পূর্ণ বিপরীত করে দিচ্ছে। সেখান থেকেই তাদের একটা হতাশার জায়গা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনে কি হতে যাচ্ছে, এটাই হলো বাস্তবতা। মানে এর পরেই কি আপনার মনে হচ্ছে যে অন্য প্রার্থীরা তারা একটু নার্ভাস হয়ে গেছে, এমন কিছু মনে হচ্ছে? শিওর, আমি সেটাই মনে করি। জি, আমরা এবার একটু জামায়াতে ইসলামের প্রার্থী ঢাকা 16 আসন থেকে নির্বাচন করছেন কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন। আমি তার কাছে যেতে চাই। সেটি হচ্ছে, আপনি তো শুনছিলেন জনাব তারেক রহমানের ফিরে আসা এবং বেগম খালেদা জিয়ার চলে যাওয়া, এবং এর পরেই বলা হচ্ছে যে অন্য দলের প্রার্থীরা তারা কিছুটা আশান্বিত হয়েছেন অথবা তারা কিছুটা নার্ভাস হয়ে পড়েছেন, এবং সেই জায়গা থেকেই এই সব অভিযোগগুলো করা হচ্ছে। আপনি কি এই বিষয়টি মানছেন কিনা, অথবা হচ্ছে যেটি বলা হয়েছে যে প্রশাসনের কেবলা একটি দলের পার্টি অফিসের দিকে, এই অভিযোগটিতে আপনাদের অবস্থান কি? ধন্যবাদ সবাইকে। আমাদের বরগুনা একের যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী নজরুল ইসলাম মোল্লা ভাই যে শেষের কথাটি বললেন, এটার সঙ্গে আমি আসলে একমত নই। আমরা বিগত জুলাই আন্দোলনের মধ্য দিয়ে দেশবাসীর মনে যে একটা আশাবাদের সৃষ্টি হয়েছিল, দেশে একটি পরিবর্তনের সূত্রপাত হবে, পরবর্তীকালে আমরা দেখলাম যে কিছু আচরণের কারণে, বিশেষ করে একটি বড় রাজনৈতিক দলের কর্মী বাহিনীর আচরণের কারণে দেশের মানুষ আবার একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে নিবন্ধিত হয়। তো তারপরেও আমাদের এখন একমাত্র ভরসা হচ্ছে যে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যদি জনগণের আকাঙ্ক্ষিত সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে আমরা আশা করি যে আমাদের জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যে সম্ভাবনার সৃষ্টি হয়েছে বা জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে যেটা বাস্তবায়ন করা সম্ভব হবে, সেটার একটা সুষ্ঠু সুরাহা হবে বলে আমি মনে করি। কিন্তু নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে আমার আসনের কথা আমি বলি, আমার আসনে আমার কর্মী বাহিনীর উপরে বিভিন্ন ধরনের প্রেশার আসতেছে। ফোন করে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে নির্বাচনের পর কিছু লোকের আপনাদের অসুবিধা হবে। আরেকটি বিষয় বিশেষ করে আমি লক্ষ্য করেছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদেরকে একত্রিত করে তাদেরকেও চাপের মুখে ফেলা হয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ তারা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রিজাইডিং অফিসার হবেন, পুলিং অফিসার হবেন। তো তাদেরকে যদি চাপের মুখে ফেলা হয়, এবং বিষয়টা এরকম যে কোন দল ক্ষমতায় আসবে সেটা অনেকটা নির্ধারিত হয়ে গেছে, এইভাবে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রশাসনের দৃষ্টিভঙ্গি দেখে কিছু ক্ষেত্রে, বিশেষ করে নমিনেশন পেপার দাখিল করা, সেটা বাছাই সংক্রান্ত যে বিভিন্ন সমস্যাগুলো উদ্ভব হয়েছিল, সেখানে রিটার্নিং অফিসারদের বা সহকারী রিটার্নিং অফিসারদের যে দৃষ্টিভঙ্গিত হয়েছিল বিভিন্নখানে, গোটা দেশব্যাপী আমরা দেখেছি, ঢাকায়ও দেখেছি, সেটা আমাদের কাছেও মনে হয়েছে যে প্রশাসন অনেকটা হলেও ধরেই নিয়েছে যে একটা বিশেষ দল ক্ষমতায় আসবে। এই যদি দৃষ্টিভঙ্গি হয় প্রশাসনের, তাহলে একটা সুষ্ঠু নির্বাচনের পথে সেটা অবশ্যই একটা অন্তরায় হবে। আপনি তো নিজেও রিটার্নিং অফিসার কার্যালয়ে গিয়েছেন, আপনার মনোনয়ন শুরুতেই আপনি বৈধ প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছেন। আপনার সঙ্গে আচরণটা কেমন ছিল? আপনার একদম ব্যক্তিগত অভিজ্ঞতাটা বলবেন। তো যে জনাব তারেক রহমান এখন একটি প্রতিদ্বন্দ্বী দলের প্রধান মাত্র, তার বেশি তার অন্য কোনো স্ট্যাটাস এখানে থাকার সুযোগ নাই। কাজেই প্রশাসনকে মনে রাখতে হবে
যদি প্রোটোকল দিতে হয়, যদি নিরাপত্তা দিতে হয়, তাহলে নির্বাচনে অংশগ্রহণকারী ছোট বড় প্রত্যেকটি দলের নেতা এবং নেতৃবৃন্দকে সমান দৃষ্টিতে প্রোটোকল দিতে হবে, সমান দৃষ্টিতে নিরাপত্তা দিতে হবে। এবং যদি একটি ফ্রি ফেয়ার পরিবেশে নির্বাচন হয়, তাহলে আমরা মনে করি জনগণ তাদের স্বাধীনভাবে যদি মতামত প্রকাশ করতে হয়, বিগত সময়ে কিচ্ছু লাগবে না, জনগণ যদি শুধু স্বাধীনভাবে বিগত 1.5 বছরে এই দেশে রাজনীতিতে সক্রিয় বিভিন্ন রাজনৈতিক দলগুলোর আমল নামার প্রতি লক্ষ্য করতে পারে স্বাধীনভাবে এবং সেইভাবে তাদের মতামত দিতে পারে, সেক্ষেত্রে আমি মনে করি ফলাফল কি হবে এটা আমার মনে হয় নজরুল ইসলাম ভাইও জানেন। তো কাজেই এখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী অথবা 10 বা 12 দলীয় যে জোটের নেতৃবৃন্দ বা কর্মীবৃন্দ আমাদের আতঙ্কিত হওয়ার মতো আমরা কিছুই দেখি না। আমরা মনে করি ফ্রি ফেয়ার নির্বাচন হলে আমাদের জোট বা আমাদের যে আসন সমঝদার ভিত্তিতে যে আমাদের প্রার্থীগণ আছেন দেশব্যাপী তারা বিপুল ব্যবধানে জয়ী হবে বলে আমি মনে করি। আপনাদের জোটে আসা যে এনসিপি যে দলটি, তারা আজকে যে কথাটি বলেছে, আরও একটি বলেছে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি না হলে তারা আবারও রাজপথে নামবে। এক্ষেত্রে জামাতের অবস্থান কি হবে? তাদের আন্দোলনে কি আপনারা সঙ্গী হবেন? না, এটা তো একটা প্রতিক্রিয়া। এটা তো আমি মনে করি যদি সুষ্ঠু মানে আমাদের আকাঙ্ক্ষাই হচ্ছে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যে 1400 প্রাণ ঝরে গেল, 30,000 মানুষ আহত হয়ে এখনো পঙ্গুত্ব বরণ করে বিভিন্নভাবে জীবনযাপন করছে। আমরা কি চাই? একটি সুষ্ঠু নির্বাচন চাই। যদি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করা হয় তাহলে তো প্রতিক্রিয়া হতেই পারে, এবং সেক্ষেত্রে জামায়াতে ইসলামী কেন, বাংলাদেশ দেশের সাধারণ মানুষ আমি মনে করি তারা আবার রাজপথে প্রয়োজনে নামবে। কিন্তু আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক উপায়ে জনগণের মতামতের ভিত্তিতে একটি সরকার গঠিত হোক। শুধু তাই নয়, পরবর্তীকালে যে নির্বাচিত সরকার হবে তারা সমস্ত সংস্কার কার্যক্রম পরিচালনা করবে এবং প্রতি 5 বছর পর যাতে নিয়মতান্ত্রিকভাবে সরকারের পরিবর্তন হয় সেই ধারাবাহিকতায় আমাদেরকে ফিরে যেতে হবে। এটা তো গণতন্ত্রের বেসিক জিনিস। আমরা যে এত বছর পারি নাই, এটাই তো বিস্ময়কর। যেটা তো আমাদের আদায় করতেই হবে। যে আমি উত্তরটা পেয়েছি। আমি সাইফুল হকের কাছে যেতে চাই। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বিএনপির যে জোট, সেই জোটের সঙ্গে আপনারা আছেন। অভিযোগের আঙ্গুল বিএনপির দিকে এবং অ্যাকচুয়ালি প্রশাসনের দিকে, যে তারা বিএনপির দিকে ঝুঁকে আছে, কেবলা তৈরি করেছে, কেবলা ঠিক করেছে। আপনি আসলে আপনার ব্যক্তিগত পর্যবেক্ষণটাও যদি বলেন যে আপনার বেলাও কি এমন কিছু হচ্ছে কিনা, যে আপনি কি অতিরিক্ত কোনো সুবিধা পাচ্ছেন কিনা বিএনপি জোটে থাকার কারণে? প্রশ্নটা আবার করেন। প্রশ্নটা হচ্ছে যে আপনারা তো বিএনপির সঙ্গে জোটে আছেন। অভিযোগ উঠেছে যে বিএনপির দিকে পাল্লাটা ভারী হয়েছে, প্রশাসন কেবলা ঠিক করেছে বিএনপির পার্টি অফিসের দিকে। আপনি আপনার ব্যক্তিগত উদাহরণ যদি বলেন যে আপনি বিএনপি জোটে থাকার কারণে কি আপনি ভোটের মাঠে বেশি সুবিধা পাচ্ছেন, অথবা প্রশাসন আপনার প্রতি কি কিছুটা ফ্লেক্সিবল হচ্ছে কিনা? আপনি কি আমাকে প্রশ্ন করেছেন? আমি সাইফুল হককেই প্রশ্ন করি। আচ্ছা, জি। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, যারা আলোচক আছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। আমি প্রথমত এখনো পর্যন্ত সরকার কোনো পেশাদারি নিরপেক্ষতা রাখতে পারছেন এটা আমি খুব একটা দেখিনি। আমি আমি প্রায় 1 বছরের উপর এটা সমালোচনা করে আসছি। সরকারের নিরপেক্ষতা নিয়ে তো প্রশ্ন ছিল, প্রশ্ন তো আছেই, এটা একটা। 2 হচ্ছে যে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রশাসন তথা পেশাদারি দক্ষতার মধ্যে তারা এখনো পুরোপুরি উঠে আসতে তারা এখনো পারেননি। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে বাড়তি সুবিধা পাওয়া অনেক দূরের কথা। আমি একজন ধরুন আমি তো 50 বছর ঢাকাতে, আমি ঢাকা 12 আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী, বিএনপি জোটের সমর্থিত প্রার্থী, যেটা আমাদের মার্কা প্রধান মার্কা। আমি এখনো পর্যন্ত এখানে দেখছি যে এখনো আমার বলতে পারেন যে পক্ষপাতিত্ব দূরের কথা, আমি এখনো পর্যন্ত আমার প্রয়োজনীয় যে স্পেসটা, সেই স্পেসটা আমি কিন্তু এখনো পর্যন্ত তৈরি করতে আমি দেখছি না প্রশাসনের জায়গা থেকে। আমি এগুলো প্রশাসনকে এটা আমি
জানিয়েছি, কারণ আপনি জানেন যে ঢাকা 12-তে এখানে সন্ত্রাস, এখানে মাদক, এখানে জবরদস্তি, জবরদখল ইত্যাকার বিষয়গুলো আমি এখনো পর্যন্ত দেখছি। পরশুদিন পামগেটে যেভাবে একটা সংঘর্ষ করে পুরো শহরকে অবরুদ্ধ করে রাখা হলো, এটা তো এখানকার প্রার্থী হিসেবে এটা আমাকে উদ্বিগ্ন করেছে, আমার মধ্যে এটা নতুন আতঙ্ক তৈরি করেছে। আমি এখানে ফলে আপনি যেটা বললেন না, পক্ষপাতিত্ব দূরের কথা, একটা সুস্থ স্বাভাবিক যে গণতান্ত্রিক পরিবেশ, ভোটারদের জনগণের যে তাদের যে নিরাপত্তা, সেটা এখনো পর্যন্ত আমি দেখছি এখনো কিন্তু নিশ্চিত করা যায়নি। এক ধরনের আতঙ্কের জায়গা আছে, ভয়ভীতির জায়গা আছে, সেটা হচ্ছে খুবই প্রশ্ন। আমি মনে হয় সবার আগে বলে আসছি যে আগামী নির্বাচনকে অবাধ করতে হবে, নিরপেক্ষ করতে হবে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে হবে, সবার জন্য সমান জমিন তৈরি করতে হবে। এই প্রশ্নে কোনো ছাড় নেই। আমাদের রাজনৈতিক অবস্থান হচ্ছে আমরা বিতর্ক করব, প্রতিযোগিতা করব, কিন্তু নির্বাচনকে কোনো জবরদস্তি, কোনো বল প্রয়োগ, কোনো পক্ষপাতিত্বের কোনো সুযোগ, কোনো অবকাশ আসতে নেই। কারণ আগামী নির্বাচন কোনোভাবে যদি প্রশ্নবিদ্ধ হয়, জবরদখলের কোনো ব্যাপার থাকে, পার্লামেন্ট প্রশ্নবিদ্ধ হবে, পরবর্তী নির্বাচিত সরকারকেও কিন্তু হোঁচট খেয়ে খেয়ে হারতে হবে। সুতরাং রাজনৈতিক দিক থেকেও আমাদের অবস্থানটা খুবই পরিষ্কার। আমি বরঞ্চ দেখতে চাই যে আমার সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তারা প্রত্যেকের সমান সুযোগ, সমান অধিকার নিয়ে সবাই তারা কাজ করবেন, সেই জায়গাটা আমি দেখতে চাই। আমি মনে করি সরকারের পলিটিক্যাল উইলটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকার উচিত হবে নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং ভোটাররা, ফাইনালি যারা স্টেক হোল্ডার, সবাইকে আস্থার মধ্যে নিয়ে 17 বছর পর যে নির্বাচন হতে যাচ্ছে, মানুষ যে নির্বাচন অপেক্ষা করছে, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, মানুষ তার পছন্দের দল বা প্রার্থীকে অবাধে বেছে নেবে, এই সুযোগটা আমরা নিশ্চিত হওয়া দেখতে চাই। আচ্ছা, প্রশাসন যে আস্থার জায়গাটাতে যাবে, আপনি নিজেই কিন্তু আপনার এলাকার একেবারেই ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও বলছিলেন। সেখানে আমার অবশ্য দুটি প্রশ্ন। প্রথমটি সেটি আগে করি, সেটি হচ্ছে যে আপনি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মার্কা নিয়ে নির্বাচন করছেন, এই কারণেই কি আপনাকে এই সমস্যাগুলোর মধ্য দিয়ে যেতে হচ্ছে, নাকি আপনি যদি ধানের শীষের প্রতীক নিয়ে করতেন তাহলে কি এটা যেতে হতো না, এমন কি পরিবেশ? না, খানিকটা তো ধরুন, হ্যাঁ, যেটা আপনি বললেন, ধরুন যেহেতু এখানে বিএনপির দিক থেকে আগে তাদের একজন প্রার্থী ছিলেন, তিনি এখনো পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন। আমি আশা করি যেহেতু বিএনপি রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে প্রার্থী পরিবর্তন করেছেন, আমাদের সাথে একটা আসন সমঝোতায় তারা এসছেন, ফলে ঢাকা 12 আসনে তো এখানে ধানের শীষ থাকবে না, এখানে কোদাল মার্কাই এখানে থাকবে। হ্যাঁ, তো এটা তো নিশ্চয়ই আমার জন্য খানিকটা তো ঝুঁকি তো আছে, কিন্তু আমি মনে করি এখানে যোগাযোগের যে পর্যায়ে, ইন্টারনেট যে পর্যায়ে কাজ করে, মানুষের মনোজগৎ যেখানে, এটা 7 থেকে 10 দিনের প্রশ্ন। কোদাল মার্কা যে ঘরে ঘরে নেওয়া, মানুষের মনের মধ্যে পৌঁছে দেওয়াটা, ভোটারদের কাছে নিয়ে যাওয়া, এটা আমি মনে করি এটা সম্ভব। 2018 সালে এই আসনে জোনায়েদ সাকি আমাদের মার্কা, কোদাল মার্কা নিয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সাথে তখন ইলেকশনে অংশ নিয়েছিলেন। ফলে এই আসনে কোদাল মার্কার এক ধরনের পরিচিতি আগে থেকে আছে, আর কোদাল ইতিমধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়েছে। ফলে এটা নিয়ে আমার উদ্বেগ নেই। আমার উদ্বেগ হচ্ছে আমার জন্য সময়টা খুব কম, বাস্তবে এখন আগামী 1 মাসে আমাকে 1 বছরের কাজ করতে হবে। ফলে আমি ইতিমধ্যেই ব্যাপক একটা মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন দেখছি এই আসনকে কেন্দ্র করে। যে মানুষ এখানে দেখতে চায় জানমালের নিরাপদ হবে, এখানে চাঁদাবাজি, দখলদারিত্ব, সন্ত্রাস, মাদকের অবসান ঘটবে, শহরটা বাসযোগ্য হবে, আপনি সে একমত হবেন। ঢাকা 12 আসন প্রায় আমাদের একটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনের মধ্যে একটা আসন। সুতরাং এই আসনের যদি কোনো মানুষ আর নিরাপত্তাহীন থাকে, পুরো শহর কিন্তু এখানে কিন্তু অচল হয়ে পড়ে। হ্যাঁ, ফলে সুতরাং এই আসনের নিরাপত্তা, এই আসনের একটা নাগরিক সুবিধা, এটা নিশ্চিত করা ছাড়া বাস্তবে ঢাকা শহরকে আমরা কিন্তু নিরাপদ করতে পারবো না। আচ্ছা, আপনি বলছিলেন যে প্রশাসনের অর্থাৎ সব প্রার্থীর জন্য আপনি চান সব প্রার্থী যেন লেভেল প্লেইং ফিল্ডটা পায়, সবাই যেন তাদের যে মেসেজ, সেই মেসেজ ভোটারদের কাছে পৌঁছে দিতে পারে, এবং সবচেয়ে বেশি গুরুত্ব দিলেন আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি সেইটির উপরে। এখন যেই জায়গা থেকে আসলে আমাদের আলোচনাটা শুরু হয়েছে সেটি হচ্ছে প্রশাসনের ডুজ অ্যান্ড ডোন্টস। প্রশাসনের ডুজগুলো আমরা জানি, এটা প্রশাসনও জানে, এটি তাদের রুলস অফ বিজনেসের মধ্যেই পড়ে, কিন্তু ডোন্টস এই মুহূর্তে প্রশাসন কি কি করবে না বলে আপনি যদি পয়েন্ট আকারে বলেন। প্রশাসন যেটা করবে না, প্রথমত কোন দলকে, কোন প্রার্থীকে তাদের পেশাদারি
দায়িত্বের বাড়তি কোনো ফেভার প্রশাসন কাউকে করবে না। প্রশাসন পুরোপুরি একটা পেশাদারি দক্ষতার সাথে তারা দায়িত্ব পালন করবেন। 2, 3 নাম্বার হলো নির্বাচনের সময় আমি দেখেছি সকল নির্বাচনের আগে অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করা হয়, এমনকি বৈধ অস্ত্র কিন্তু অনেক সময় থানায় কিন্তু জমা নিতে বলা হয়। এবার তো এই ধরনের কোনো তৎপরতা লক্ষ্য করি না, আমি কোনো লক্ষ্য করিনি। বরঞ্চ আমি দেখছি উল্টো ভাবে তারা এবার ওই যে গান লাইসেন্স দেবার নাম করে এক ধরনের অস্ত্র, বিভিন্ন লোকের হাতে অস্ত্র তুলে দেওয়ার একটা সুযোগ এবার তারা করে দিয়েছে, যেটা আমি মনে করি ব্যক্তির নিরাপত্তার চেয়ে জনগণের নিরাপত্তা, ভোটারদের নিরাপত্তা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, আর প্রার্থীদের নিরাপত্তা অবশ্যই এখানে কিন্তু প্রয়োজন। ফলে সেই জায়গাগুলো বাস্তবে কিন্তু সেই জায়গাটাকে আমরা দেখতে চাই। প্রশাসন 3 নম্বর যেটা কাজ হচ্ছে, সরকার এসপি সাহেব, ডিসি সাহেব এবং থানাকে প্রশাসনকে পরিষ্কার ডিরেকশন দেবে যে সরকার কোনো পক্ষে নাই, সরকার কেবল অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য প্রতিদ্বন্দ্বিতা এবং নির্বাচন করতে চাই, 100 ভাগ জনগণের জানমালের নিরাপত্তা হেফাজত করতে চাই। এই বার্তাটা, পলিটিক্যাল মেসেজটা যদি পরিষ্কার করে দেওয়া যায়, এবং এটার জন্য যারা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, পুলিশ অফিসার, যারা অনেক সময় দলীয় আনুগত্যের জায়গা থেকে যারা কাজ করেন, এই আনুগত্যের পরীক্ষা যারা দিতে চান তাদেরকে আগে থেকেই আলাদা করে তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া দরকার। ফলে আগামী নির্বাচন কোনোভাবে প্রশ্নবিদ্ধ হবে, এটা আমি অথবা আমাদের পার্টি কি বিএনপি জোট অথবা এখানে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, নিশ্চয়ই আমরা কেউ এটা দেখতে চাইব না। হাসিনার আমলের মতন আমরা এই নির্বাচন দেশে বা বিদেশে প্রশ্নবিদ্ধ হবে এরকম কোন তকমা নিয়ে ভবিষ্যতে আমরা হাঁটতে চাই না। জি সাইফুল হক, আপনাকে ধন্যবাদ এবং আপনারা সবাই থাকবেন আমাদের সঙ্গে। দর্শক, রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। দর্শক, আবারও স্বাগত, ফিরে এলাম রাজনীতির আলোচনায়। আবারও যেতে চাই সারওয়ার তুষারের কাছে, এনসিপি। সেটি হচ্ছে জামায়াত জোটের সঙ্গে আপনাদের ত্রিশাসনের বিষয়ে প্রাথমিক কথাবার্তা হয়েছিল বলে আমি জানতাম, সেটা নাকি এখন 10-এ নেমে এসেছে। এই কথার বরখেলাপটা করলো কে এবং কেন হলো? না, এটা তো একটা ভুল নিউজ হয়েছে আজকে। 10 আসনের কোনো সমঝোতার ব্যাপারটা ঠিক না। এটা কি কারণে এই ধরনের নিউজ করা হলো আমার কাছে ঠিক পরিষ্কার না। আমাদের সাথে আমাদের 44 জন মনোনয়ন ড্রপ করেছেন, তার মধ্যে থেকে প্রায় 42 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আমাদের নেগোসিয়েশন হবে এই রেঞ্জটাকে মাথায় রেখে। 10 জনের ব্যাপারটা একেবারেই সঠিক নিউজ না, এবং এটা করে একটা আবার আমি বলবো যে কত আসনের বিষয়ে তাহলে নেগোসিয়েশন হবে। যে নিউজটা রেফারেন্স দেওয়া হচ্ছে সেই নিউজে কিন্তু আমারও একটা বক্তব্য আছে, সেখানে আমি খুব পরিষ্কার করে বলেছি যে আসন সমঝোতা নিয়ে এখন আলোচনা চলমান আছে এবং এটা 2-1 দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে, তখন আর এই প্রশ্নগুলো বা এই বিভ্রান্তিগুলো থাকবে না। কিন্তু যেভাবে এটাকে 10 আসনের কথা বলা হয়েছে এবং তাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় যে ধরনের আলোচনা আমরা দেখলাম, এটা বাস্তবতা থেকে অনেক দূরে। কত আসন নিয়ে তাহলে আলাপ আলোচনা হবে? 30 আসন নিয়ে আলোচনা হবে নাকি আপনি যে অনুপাতটা বলছেন সেই অনুপাতটা তাহলে কত হবে? না, আমি যেটা বললাম একটু আগে যে আমাদের 42 জন তো এখনো পর্যন্ত 2 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে, তারাও আসলে আপিল করছেন। ফলে আমাদের অবশ্যই ন্যূনতম 30 থেকে 40 এই রেঞ্জের মধ্যে আমাদের তাদের সাথে সমঝোতার আলোচনাটা হচ্ছে এবং উভয় পক্ষ এখনো পর্যন্ত ইতিবাচক মনোভাব নিয়ে আলোচনাটা এগিয়ে নিচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে যদি কিছুটা কমও হয়, তারপরও আপনাদের ধরেন যে 42 জনের কথা বলছি, যদি সেই 42 জনই থাকেন, তাহলে কি তারা সেই সব আসনগুলোতে ডামি প্রার্থী হিসেবে থাকবেন নাকি তারা সরে দাঁড়াবেন? না, আমরা যেহেতু একটা জোটে আছি এবং মনোনয়ন প্রত্যাহারের সর্বশেষ সময়সীমা হচ্ছে 19 তারিখ, এর মধ্যে আমরা আসনগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত চলে আসবে এবং যে কয়টা আসনে আমাদের তাদের সাথে সমঝোতা হচ্ছে ওই আসনের বাইরে আমাদের অন্যত্র কোনো প্রার্থী থাকবে না এবং আমাদের আসনগুলোতে জামায়াত ইসলামের কোনো প্রার্থী থাকবে না। এটা তো আমাদের এই কারণেই আমরা আসলে জামায়াত ইসলাম না, শুধু এই জোটের অন্যান্য যারা শরিক আছেন তারাও কিন্তু ওইসব আসনে থাকবেন না। মানে যেখানে আমাদের প্রার্থী থাকবেন সেখানে আমাদের জোট সঙ্গীদের প্রার্থী থাকবে না এবং যেখানে জোট সঙ্গীদের প্রার্থী থাকবে সেখানে আমাদের প্রার্থী থাকবে না। জি, সারওয়ার তুষারকে ধন্যবাদ। যেতে চাই কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেনের কাছে। সেটি হচ্ছে ইসলামী আন্দোলনের সঙ্গে আসন নিয়ে সমঝোতাটা কেন আটকে আছে? দর কষাকষিটা কত আসন নিয়ে হচ্ছে এখন? আপনাকে ধন্যবাদ। আসলে আটকে আছে বিষয়টি এরকম নয়। আমাদের নমিনেশন পেপার সাবমিশনের শেষ দিন পর্যন্ত একটা সমঝোতা ছিল
সেই অনুযায়ী আমরা মনোনয়নপত্র দাখিল করি এবং কিছু কিছু আসনের ক্ষেত্রে আমার জানা মতে যে এরকম সিদ্ধান্ত ছিল যে আমরা উভয় পক্ষই মনোনয়নপত্র দাখিল করব এবং আমরা একটি নিরপেক্ষ সংস্থা দ্বারা জরিপ পরিচালনা করা হবে। জরিপে যার পক্ষে মতামত আসবে সেই আসনগুলো হয়তো সেইভাবে পুনরায় বন্টন করা হবে। কাজে আটকে আছে বলে আমি মনে করি না। ওই একটু আগে সরওয়ার তুষার যেটা বললেন ব্যাপারটা এরকমই, যাদের সময় আছে, যথাসময়ে আমার মনে হয় একটা ঘোষণা আসবে এবং কোনো ভুল বোঝাবুঝির অবকাশ কোনো পক্ষ থেকে থাকবে না। এই জুটে যারা আছে সবাই জুলাই আন্দোলনের পক্ষের শক্তি, সবার একটিমাত্র চাওয়া দেশে একটি সুষ্ঠু নির্বাচন। কাজে আমার মনে হয় না, এবং আমার কাছে আমি যতটুকু জানি প্রত্যেকটি দল, জামায়াতে ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এনসিপি সহ অন্যান্য যে দলগুলো আছে সকলেই ত্যাগের মানসিকতা নিয়ে এই আসন সমঝোতার যে জোট সেটার মধ্যে শরিক হয়েছে এবং আমি মনে করি সেই মানসিকতা নিয়েই আলোচনা চলছে। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আলোচনা করছেন এবং আমার মনে হয় যথাসময়ে এটি একটি সুন্দর সমাধান আসবে এবং এটা আমাদের সমঝোতার ক্ষেত্রে, আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে কোনো বাধা হবে বলে আমি মনে করি না। আচ্ছা, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে একটি অভিযোগ করা হচ্ছে, সেটি হচ্ছে এনসিপি জোটে আসার পর আপনারা এনসিপিকে একটু বেশি গুরুত্ব দিচ্ছে জামায়াত ইসলামী। এই অভিযোগটা কি সঠিক কিনা? আচ্ছা শোনেন, এটা মায়ের বিরুদ্ধেও অভিযোগ হয় যে মা তার এক সন্তানের চেয়ে এক সন্তানকে বেশি দেখে। এটা তো রাজনীতির মাঠে থাকতেই পারে, বাট আমি ব্যক্তিগতভাবে আমি তো একেবারে কেন্দ্রের সমস্ত খবর রাখার সুযোগ নেই, তবে আমি যতটুকু জানি এই ধরনের নয়। এখন যদি মনে হয়ে থাকে কোনো কারণে সেটা থাকতে পারে, বাট আমি যতটুকু জানি এরকম নয় বিষয়টা। এবং মানে সমঝোতায় বিঘ্নিত হবে এই ধরনের কোনো কিছু আছে বলে আমার জানা নাই আর কি। আমি মনে করি সমঝোতা যেভাবে আমরা আশা করছি সেভাবেই হবে। সরওয়ার তুষার যেমনটা বলছিল যে এনসিপির সঙ্গে বিষয়টা 2-1 দিনের মধ্যে একটা সেটেলমেন্টের দিকে যাবে এবং আমরা সেটা জানতে পারবো। ইসলামী আন্দোলনের সঙ্গে এই সেটেলমেন্টটা কবে নাগাদ জানা যাবে? আমি যতটুকু জানি একসঙ্গে আলোচনা চলতেছে, আলাদা আলাদা বৈঠক হচ্ছে, আবার একসঙ্গে আলোচনা হচ্ছে। এটা হয়তোবা একই সঙ্গে হবে এবং সেটা খুব বেশি সময় লাগবে না। আমি মনে করি আগামী 2-3 দিনের মধ্যে বিষয়গুলো সেটেল হয়ে যাবে। 19 তারিখ পর্যন্ত মনে অপেক্ষা করতে হবে না, আমি যতটুকু জানি। জি, যেতে চাই নজরুল ইসলাম মোল্লার কাছে, বরগুনা 1 আসনে বিএনপির প্রার্থী। সেটি হচ্ছে ঋণ খেলাপি থাকা সত্ত্বেও 31 জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে 15 জনই বিএনপির। বাংলাদেশ ব্যাংকের সিআইবি প্রতিবেদনে তাদেরকে ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত করা হয়েছিল। প্রশ্নটা হচ্ছে ঋণ খেলাপি সত্ত্বেও প্রার্থিতা টিকে কিভাবে? আরেকটা হচ্ছে ইসি ও প্রশাসনের প্রতি যে কারণে অভিযোগগুলো তোলা হচ্ছে সেসব অস্বীকার করার কি কি যুক্তি আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আসলে এই প্রশ্নের উত্তর সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার দিতে পারবে, এই উত্তর আমার দেওয়ার কথা নয়। আমি জানি না কি কারণে কি হয়েছে, যেহেতু আমার কাগজপত্র দেখি নাই। এখন আমার যে এখানে যে আলোচনাটা হয়েছে সেই বিষয়ে আমি আপনাকে একটু কথা বলতে চাই যে আসলে শুরু থেকেই 5ই আগস্টের পরে যে কোনোভাবে হোক এই নির্বাচনটাকে বিলম্বিত করার যে অপকৌশল ছিল সেইটা কিন্তু আমরা দেখেছি যে হয় নির্বাচনটা বিলম্বিত হোক অথবা নির্বাচন কিভাবে বানচাল হয়। এটা হলো তাদের শুরু থেকে জামাত সহ অন্যান্য যে ছোট দলগুলো আছে তারা এটা চিন্তা করছে। এখন সেইখানে তারা কখনো পিআর পদ্ধতির কথা বলেছে, কখনো জুলাই সনদের কথা বলেছে, কখনো গণভোটের কথা বলেছে। এটা করে করে এই নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া অথবা নির্বাচনটাকে বন্ধ করা। এর অর্থ হলো যদি নির্বাচনটা হয় তাহলে একটা গণতান্ত্রিক সরকার বসে গেলে তারা মূল্যহীন হয়ে যাবে, এটা তাদের ধারণা। কেন জামাত আপনি দেখেন 2001 সালে বিএনপি একটা পপুলার দল, ধানের শীষ একটা পপুলার মার্কা, যেটা তৃণমূল পর্যায়ে সকল শ্রেণী পেশার মানুষ এই মার্কাগুলোকে চিনে। সেই মার্কা নিয়ে 40টা আসন দেওয়ার পরেও ধানের শীষ নিয়ে তারা মাত্র 18টা আসন পেয়েছে। তারা হঠাৎ করে 5ই আগস্টের পরে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা মসনদে বসার স্বপ্ন দেখা শুরু করছে। এইটা বৈধভাবে না কোনো বাঁকা পথে, এইটাই জনমনে এটা একটা প্রশ্ন। এখন এইটা আমার মনে হয় যে আগামী দিনগুলিতে তারা ধরে এনেছে বিএনপি এককভাবে রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং ইতিমধ্যে চরমনায়ের পীর সাহেব এক জায়গায় ঘোষণা দিয়েছে বিএনপিকে এককভাবে রাষ্ট্র ক্ষমতায় আসতে দেওয়া যাবে না।
এই সব কারণে তাদের একটা মাথা ব্যথার কারণ হয়েছে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের মানুষের যে সেন্টিমেন্ট, এইটাকে তারা ভালোভাবে নিচ্ছে না বিধায় তারা এই রকম বিভিন্ন ধরনের, তারা আগের থেকেই, নির্বাচনের আগের থেকেই প্রশাসন এবং রাষ্ট্রকে বিতর্কিত বা ইলেকশন কমিশনকে বিতর্কিত করার জন্য তাদের যে দুরভিসন্ধি রয়েছে নির্বাচন পরবর্তী, সেইটারই একটা প্রতিফলন আমরা এখন সব জায়গায় দেখতে আচ্ছা, পাচ্ছি। এই উত্তরটা আপনি অবশ্য আগেও দিয়েছেন। আপনাকে তাহলে আমি আরেকটা প্রশ্ন করি। জামায়াতের জোটসঙ্গী এলডিপির কর্নেল অলি আহমদ তিনি বলেছেন জামায়াতকে পরিশুদ্ধ বলেছেন। বিএনপির মূল্যায়ন কি? জামাত এলডিপি দুই দলই একসময় কিন্তু আপনাদের জোটে ছিল। যারা জামাতকে পরিশুদ্ধ কি কারণে বলেছেন এটা আমাদের শ্রদ্ধেয় অলি আহমদ সাহেব জানেন। উনি বিএনপিতে একসময় অনেক বড় ছিলেন, জিয়া রহমানের ওনার ছায়া সঙ্গী ছিলেন, একসময় ওনার সাথে কাজ করেছে। কিন্তু আমি বুঝি যে কর্নেল অলি নিজে একজন বীর মুক্তিযোদ্ধা, বীরুত্তম সম্ভবত। সেখানে একটা স্বাধীনতা বিরোধীর অধীনে যারা স্বাধীনতা চায়নি এবং স্বাধীনতার সময় তাদের ভূমিকা কি ছিল, তারপরে আপনার এই 5ই আগস্টের পরে তারা এই কৃতিত্বটা এককভাবে গ্রহণ করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা মন্তস্থ করেছে যে 5ই আগস্টের বিজয়টা একমাত্র জামাতের মাধ্যমে হয়েছে। অতএব এইটা কি জন্য কর্নেল অলি সাহেব এখানে গেছে, এটা আমার মনে হয় তাকে প্রশ্ন করলে ভালো হবে। জি, আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটি হচ্ছে বিপ্লব বড়ুয়া। আপনি নামটা নিশ্চয়ই শুনেছেন, সেটি হচ্ছে নিউজের নিশ্চয়ই পেয়েছেন। তাদের মতো নেতাকর্মীরা এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দিচ্ছেন এবং আমরা খাগড়াছড়ির একটি ঘটনাও দেখলাম, সেখানেও আমরা দেখেছি একই অবস্থা। আপনারা কি বিরোধী জোটের শরিকদেরকে ভাঙিয়ে দল ভারী করছেন এমন কিছু কিনা? সারোয়ার তুষার একদম শুরুতে বলছিল যে এনসিপি নেতাদের বাসায় বাসায় যে তাদেরকে রাজনীতি ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আমার মনে হয় অভিযোগটা সত্য না। অভিযোগ হলে আমার মনে হয় প্রশাসনকে জানিয়ে এই বিষয়গুলি খতিয়ে দেখা দরকার। আমার এটা মনে হচ্ছে না। আর দল ভাঙা করার কোনো বিষয় এখানে নাই। বিএনপি একটা বিশাল দল, এখানে একটা বিশাল সমুদ্রের মতো। আজকে এই ফেসিবাদের 17-18 বছরের নির্যাতনের পরেও একটা কর্মী বিএনপি ছেড়ে যায় নাই। লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মীরা মামলা মোকদ্দমায় জর্জরিত ছিল, খুন গুমের শিকার হয়েছে, কিন্তু কোনো একটা নেতাকর্মী এই দল ছেড়ে যায় নাই। আর এখানে অন্য দল ভেঙে বিএনপিকে ভারী করতে হবে এই মানসিকতা বিএনপির আছে। যারা আমরা রয়েছে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী, অথবা ওই প্রয়োজনটাও আপনাদের নেই এমন কিছু বলছেন। দিতে পারছি না, সেখানে ছোটখাটো দল ভেঙে একটা দল গঠন। তবে আমি একটা কথা আমি যেটা জানি, আমাদের শ্রদ্ধেয় নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, উনি লন্ডন থাকতেও বলেছে যে বাংলাদেশে আমরা একটা, আমাদের দল, আমাদের দেশ, আমাদের সকলের প্রিয় দেশ, আমরা মিলেমিশে সবাই ঐক্যমতের ভিত্তিতে এই দেশটাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই। কিন্তু ওনার এই কথাটায় দ্বিমত পোষণ করে এই যে স্বাধীনতা বিরোধী সহ অন্য যারা আছে, এখনই তারা ষড়যন্ত্র করতেছে যাতে তার এই ঐক্যের ডাকটা সর্বক্ষেত্রে যাতে এটার আপনার উত্তরটা পেয়েছি নজরুল ইসলাম মোল্লা। আমি খুব সংক্ষেপে একটু মাঝখানে সারোয়ার তুষারের কাছে যেতে চাই। সেটি হচ্ছে আপনি শুনছিলেন আমি কি প্রশ্ন করছিলাম। এছাড়া খাগড়াছড়িতে 300-র মতো এনসিপির কর্মী তারা বিএনপিতে যোগ দিয়েছে। আপনারা তো সেই পর্যন্ত, পাহাড় পর্যন্ত, আপনারা যে জুলাই পদযাত্রা সেই পর্যন্ত কিন্তু আপনারা গিয়েছিলেন, আমি নিজেও সেটি কভার করেছিলাম। এখন পরিস্থিতিটা আসলে কি, মানে এনসিপি থেকে চলে যাচ্ছে কেন কর্মীরা? এটাও একটা মিডিয়া ট্রায়াল। আমরা গতকালকে খোঁজ নিয়েছি বিষয়ে। ওইখানে আমাদের একজন দায়িত্বশীল তিনি বিএনপিতে যোগ দিয়েছেন তার সাথে কিছু লোকজন নিয়ে। এটাকে যেভাবে বলা হচ্ছে যে 300 এনসিপি নেতাকর্মী যোগ দিয়েছেন, বাস্তবতাটা সেরকম না। এবং আমাদের ওখানে যারা এক্সিস্টিং কমিটি আছে তারা কিন্তু এটা যে একটা মিথ্যা কথা সেটা জানিয়ে একটা সংবাদ সম্মেলন করেছে। ফলে এটা এনসিপির মধ্যে এই মুহূর্তে সবাই দলে দলে বিএনপি যোগ দিচ্ছে এই ধরনের একটা ফ্রেমিং করার জন্যই আসলে এটা ভুল তথ্য ছড়ানো হচ্ছে। আচ্ছা, এটাও ভুল তথ্য বলছেন। জি, ধন্যবাদ। আমি একটু সাইফুল হকের কাছে ফিরতে চাই। সেটি হচ্ছে প্রশাসন যদি পক্ষপাতদুষ্ট হয় সেই ক্ষেত্রে দায়টা কার হবে? ইসির নাকি সরকারের? পক্ষপাতের অভিযোগে নির্বাচন ঘিরে যে শঙ্কা তৈরি হচ্ছে বলা হচ্ছে, এতে লাভবান কারা? আপনাকে ধন্যবাদ। প্রশাসন যদি পক্ষপাতদুষ্ট থাকে তাহলে নিশ্চয়ই তার
প্রাথমিক দায়িত্বটা অবশ্যই সরকারের উপরে পড়বে, কারণ সরকার যেহেতু তাদের নির্বাহী ক্ষমতাটা প্রধানত সরকারের। আর এটা হলো এক। দুই হলো একই সাথে আমি মনে করি নির্বাচনের তফসিল ঘোষণা করবার পরে নির্বাচন কমিশনেরও কিছু সুনির্দিষ্ট দায়িত্ব আছে। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহ তারা একটা নিরপেক্ষতার সাথে, দক্ষতার সাথে তারা দায়িত্ব পালন করছেন কিনা, সবার জন্য সমান সুযোগটা নিশ্চিত করছেন কিনা, এটাও নির্বাচন কমিশনের বিশেষ মনোযোগ এ ব্যাপারে দাবি করে। সুতরাং সরকার এবং নির্বাচন কমিশন অবশ্যই তাদেরকে এই নিরপেক্ষতার পরীক্ষায় তাদেরকে পাশ করতে হবে। নিরপেক্ষতার পরীক্ষায় তারা যদি পাশ করতে না পারেন, তাহলে কেবল তারা প্রশ্নবিদ্ধ হবেন না, তারা কেবল বিতর্কিত হবেন না, আগামী নির্বাচনও নানাভাবে এটা প্রশ্নবিদ্ধ হবার, বিতর্কিত হবার ঝুঁকিটা বাড়বে। জি, একদম সংক্ষেপে যদি আরেকটা উত্তর দেন, সেটি হচ্ছে ঋণ খেলাপি নিয়ে আমরা আলোচনা করছিলাম, যদিও বিএনপির যিনি আমাদের সঙ্গে অতিথি আছেন তিনি পুরোপুরি উত্তরটা দিলেন না। ঋণ খেলাপি প্রার্থীদের প্রার্থিতা টিকে যাওয়া কি প্রমাণ করে? ঋণ খেলাপি প্রার্থীরা টিকে গেলে সাধারণ মানুষ আসলে কি বার্তা পায়? আমি এটা ইতিমধ্যে বহু দফা এটা আমি বলেছি। প্রথমত এবারকার নির্বাচনে ঋণ খেলাপিরা যে নির্বাচনে প্রার্থী হতে পারবে না, নির্বাচনে প্রার্থিতার যে শর্ত সেখানে পরিষ্কারভাবে উল্লেখ আছে। এবং একটা যেটা হয়েছে, যেটা আমি ইতিমধ্যে কিছু আমি জানি, যেটা প্রথম দিকে যারা ঋণ খেলাপি ছিলেন পরবর্তীকালে সংশ্লিষ্ট ব্যাংকে রিশিডিউল করে অনেকে তারা তাদের এই ঋণের ব্যাপারটাকে তারা রেগুলারাইজ তারা কিন্তু করে নিয়েছেন। সে ধরনের ক্ষেত্র হয়তোবা অনেক ক্ষেত্রে থাকতে পারে, কিন্তু সাধারণভাবে আমি যেটা বলতে চাই, নানা বুদ্ধি, নানা কৌশলে অনেক ঋণ খেলাপিরা যাদের নানা দিক থেকে প্রার্থিত হবার অযোগ্যতা আছে, তারা কিন্তু আইনের নানা ফাঁকফোকর দিয়ে তারা কিন্তু প্রার্থী হয়ে যাচ্ছেন। এবং এবারকার ওই যে বলে না, বজ্র আটনি ফসকা গেরো, নির্বাচন কমিশন আপনি খেয়াল করবেন এত তারা আইন করেছেন, নির্বাচনে কালো টাকা, অপ্রদর্শিত অর্থ নির্বাচনকে টাকার খেলায় পর্যবেসিত হচ্ছে, এই সংক্রান্ত নির্বাচন কমিশনের খুব দৃশ্যমান কোনো কিন্তু ব্যবস্থা আমরা কিন্তু লক্ষ্য করিনি। বরঞ্চ তারা জামানতের টাকা 20,000 থেকে 50,000 টাকা বাড়িয়ে এবং নানাভাবে বরঞ্চ টাকার খেলা যাতে অবাধে চলতে পারে সে ধরনের সুযোগ পরোক্ষভাবে করে দেওয়া হয়েছে। আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, অনেকে কিন্তু ইতিমধ্যেই কোটি কোটি টাকা কিন্তু প্রচারণায় তারা কিন্তু ব্যয় করে ফেলেছেন। নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এ ব্যাপারে আমরা কিন্তু কোনো ভূমিকা আমরা লক্ষ্য করিনি। সুতরাং আগামী নির্বাচনের ক্ষেত্রে এগুলো হচ্ছে চ্যালেঞ্জের প্রশ্ন। আমি মনে করি এখনও সময় আছে। এখন নির্বাচনী আচরণবিধি যারা লঙ্ঘন করছেন তাদের ক্ষেত্রে আমি মনে করি প্রশাসনিকভাবে যেমন কঠোর ব্যবস্থা নেওয়া দরকার এবং সম্মিলিতভাবে এ ব্যাপারে উদ্যোগটা নেওয়া দরকার। আর একটা বলি, নির্বাচন কমিশনে কেবল 5 জন ফেরেশতা বসিয়ে দিলে তারা কিন্তু ভালো নির্বাচন করতে পারবেন না। যদি না সরকার, রাজনৈতিক দল, ভোটার বা জনগণ, এটা একটা যৌথ অর্কেস্ট্রার মতন, একটা সম্মিলিত উদ্যোগের মতন। সুতরাং সবার একটা আন্তরিক প্রচেষ্টা লাগবে, বিশেষ করে ভোটারদের। জি, সাইফুল হক, আপনাকে ধন্যবাদ। আমরা আপনার উত্তরটা পেয়েছি, বেশ ডিটেইলেই পেয়েছি, এবং আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন আপনাদের 4 জনকেই অসংখ্য ধন্যবাদ। রাজনীতির কোনো শেষ নেই দর্শক, চলতেই থাকবে। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যমুনা টেলিভিশনের সঙ্গেই থাকবেন।